ফুরিয়ে চলছে অর্থঋণ আদালত, 3 বিচারকের কাঁধে 70,000 মামলার স্তূপ। আইন পরিবর্তনের তাগিদ। একজন জাজ সাহেবের পক্ষে কিভাবে 15,000 মামলা এটা সামাল দেওয়া সম্ভব? নজরদারির অভাবে মহাসড়কে বেড়েছে ডাকাতি দুর্ঘটনা, যদিও টহল কার্যক্রম দ্বিগুণের দাবি হাইওয়ে পুলিশের। সাত কলেজ নিয়ে চলছে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের কাজ। ফ্যাকাল্টি নয়, ক্যাম্পাস ভিত্তিক স্কুলিং চালুর চিন্তা। কলেজের একজন প্রিন্সিপাল যিনি সবচেয়ে উপযুক্ত এই 7 কলেজের মধ্যে তাকে বেছে নেব। রেলের শত কোটি টাকার নিলামযোগ্য যন্ত্রাংশ খোলা আকাশের নিচে, তদারকির অভাবে লুটপাটের অভিযোগ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি তানজিম শাফিন। মাত্র 3 বিচারকের কাঁধে প্রায় 70,000 মামলা। এভাবেই চলছে ঢাকার অর্থঋণ আদালত। ঋণ খেলাপিদের কাছে টাকা আদায়ে দ্রুত মামলা নিষ্পত্তিতে অর্থঋণ আদালতের আইন ও কাঠামোগত পরিবর্তনের গুরুত্ব দিয়েছেন আইনজীবী ও ব্যাংক কর্মকর্তারা। জাহিদ হাসানের প্রতিবেদন। আদালতের কার্যসময় সকাল 11টার দিকে ঢাকা অর্থঋণ আদালত 3-এর এজলাস কক্ষে আইনজীবীদের অপেক্ষা বিচারকের জন্য। বারান্দায় দাঁড়িয়ে আইনজীবীদের মধ্যে চলছে আলাপচারিতা। তবে কিছু সময় পর আইনজীবীরা জানালেন আদালত বসবে না। ঢাকার 4টি অর্থঋণ আদালতে 3 জন বিচারক থাকায় এভাবেই ভোগান্তিতে পড়ছেন আইনজীবী ও ব্যাংক কর্মকর্তারা। দেশের প্রায় 100 আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সংক্রান্ত মামলার বিচার কাজ চলে ঢাকা অর্থঋণ আদালতে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য মতে দেশের 60টি ব্যাংকের ঋণ সংক্রান্ত মামলার সংখ্যা 2,07,593টি, যার বিপরীতে ব্যাংকগুলোর প্রায় 2,36,489 কোটি টাকা আটকে আছে। দেশে খেলাফি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা। 2009 সালে আওয়ামী লীগ সরকারের শুরুতে খেলাপি ঋণ ছিল মাত্র 22,481 কোটি টাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চলমান 470 কোটি মার্কিন ডলার ঋণ কর্মসূচিতে শর্ত দেওয়া হয়েছে ঋণ খেলাপি 10% নামিয়ে আনার। খেলাপি ঋণ আছে এগুলো আরো। ঢাকার অর্থঋণ আদালতে ওয়ান ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের আইন কর্মকর্তারা মামলার কাজে আদালতে আসছেন। এই 2 ব্যাংকের প্রায় 2,000 কোটি টাকার বেশি ঋণ সংক্রান্ত মামলা বিচারাধীন। যদি আমরা কেস না করতাম তারা টাকা দেওয়ার জন্য উৎসাহী হতো না। যেহেতু তাদের প্রপার্টি কিছু মর্গেজ থাকে, সেগুলো বিক্রি করার ব্যবস্থা করা হয় এবং তাদেরকে অ্যাটাচমেন্ট করা হয়, অন্যান্য প্রপার্টি যাতে থাকে সেগুলোও অ্যাটাচমেন্টের ব্যবস্থা আনা হয়। যখন বিভিন্ন মেকানিজমে ঋণ আদায়ের চেষ্টা করি তখন আমরা যখন ব্যর্থ হই তখন একই স্টেজে মামলা করি। ইভেন বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আমরা মামলা করতে হয়। 100 কোটির উপরে প্রতি বছর আদালতের মাধ্যমে এবং মামলাধীন অ্যাকাউন্ট থেকে আমরা রিকভারি করতে সক্ষম হই। অর্থঋণ আদালতের আইনজীবীরা বলছেন ঋণ সংক্রান্ত মামলার জট বাড়ছে, এতে করে মুখ থুবড়ে পড়বে ব্যাংকিং খাত। বিদ্যমান আইনের সংস্কারের কথা বলছেন তারা। এত মামলার সংখ্যা, হিউজ মামলার সংখ্যা। এখন আপনি যত শুধুমাত্র ঢাকাতেই 4টে কোর্টে 2 ধরনের মামলা হয়ে থাকে। প্রাথমিক যেটা হচ্ছে ঋণ মামলা, পরবর্তীতে জারি। স্বাভাবিকভাবে চিন্তা করেন একজন জাজ সাহেবের পক্ষে কিভাবে 15,000 মামলা এটা সামাল দেওয়া সম্ভব? যে সমন জারি হওয়ার 40 কার্য দিবসের মধ্যে আপনার লিখিত জবাব দাখিল করতে হবে। শুধুমাত্র এই একটা সেকশন যদি আপনার কারেকশন করে তাহলে অর্থঋণ মামলার আপনার নিষ্পত্তি খুব দ্রুত করা সম্ভব। হাইকোর্টে মাত্র 2টি বেঞ্চ রয়েছে অর্থঋণ মামলার বিচার কাজের জন্য। রিট করে বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয় মামলা। খেলাপিরা এই সুযোগ নিয়ে ঋণ পরিশোধ করছেন না। আইনের কিছুটা দুর্বলতা রয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় একটি প্রাইভেট ব্যাংক দেখা গেছে যে যারা দুর্বৃত্তায়নটা করে, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, তারা নিজেরা এতটাই শক্তিশালী, ব্যাংক তাদেরকে প্রপোজাল দিচ্ছে যে আপনি পুনর্তফসিলে আবেদন করেন বা এত টাকা দেন, এত টাকা দিলে আমরা পুনর্তফসিল আপনাকে করে দিব। এখন আমরা কি করি? আমরা তো আইনের আলোকে চলতে হয়। 6 মাসে ফেস করতে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ছোট ছোট যারা ঋণ তারা হচ্ছে ব্যাংকের জালে আটকা থাকে, কিন্তু বড় বড় ঋণে ওনারা এমনভাবে ঋণগুলো একসময় দিয়েছেন যে একদম রাষ্ট্রীয় ক্ষমতার একদম অপব্যবহার করেই বলা যায়। আইন অনুযায়ী 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির কথা থাকলেও বছরের পর বছর ধরে ঝুলে আছে অর্থঋণ আদালতে ঋণ খেলাপিদের মামলা।
দেশের অর্থনীতি সচল করার জন্য এই ঋণখেলাপির মামলা দ্রুত নিষ্পত্তি করার কোনো বিকল্প নেই। তাই আইনজীবীরা বলছেন এই বিদ্যমান ঋণখেলাপির আইন সংশোধন করা প্রয়োজন, একই সঙ্গে দরকার অর্থঋণ আদালতের সংখ্যাও বাড়ানো। তাহলেই দেশের অর্থনীতি সচল করার ক্ষেত্রে অর্থঋণ আদালত আরও জোরালোভাবে কাজ করতে পারবে। জাহিদ হাসান, এখন, ঢাকা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সমন্বয়ে ঢাকায় র্যাবের 5টি এবং সারা দেশে 10টি টিম সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। রাজধানীর মাতুয়াইলে রাত 12:30টার দিকে র্যাবের চেকপোস্ট পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, কোনো ছিনতাইকারী সহজে যেন জামিন না পায় সেজন্য সরকার পক্ষের আইনজীবীদের সঠিক বিচার কাজ পরিচালনার অনুরোধ। এ সময় দেশের নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান জানান র্যাব মহাপরিচালক। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন রমজান উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তো আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাদের ঢাকায় 5টি এবং ঢাকার বাইরে 10টি ব্যাটালিয়ন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপনার পুলিশ ডিএমপির যারা আছে তাদের সাথে সমন্বয় রেখে আমরা কাজ করছি এই অপরাধগুলি নিবৃত্ত করার জন্য। যে ইতিপূর্বে প্রায় বেশ কয়েকশো ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে, বাট এরা আবার অনেকে বেল নিয়ে বের হয়ে আসছে। তো আমরা বেল নিয়ে বের হয়ে এসে আবার তারা সেই ছিনতাই কাজের সঙ্গে জড়িত হচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে যারা সরকার পক্ষের আইনজীবী আছেন তাদেরকে অনুরোধ করব যে তারা যেন বিজ্ঞ আদালতে এই ছিনতাইকারীর তাদের কার্যকলাপের যে ভয়াবহতা, এরা জনজীবনে কি পরিমাণ অশান্তি তৈরি করে, এই বিষয়গুলো যদি তুলে ধরেন। নিয়মিত নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার না করায় মহাসড়কে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা ও ডাকাতি। এতে যানবাহনের চালক ও যাত্রীরা মুঠোফোন, নগদ টাকা হারানো সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডাকাতি সহ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি পরিবহন সংশ্লিষ্টদের। তবে হাইওয়ে পুলিশ বলছে, দিনের তুলনায় রাতে দ্বিগুণ করা হয়েছে টহল টিমের কার্যক্রম। টাঙ্গাইল থেকে কাউসার আহমেদের তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। গত সোমবার রাত 11টায় ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় ইউনিক রোড রয়্যালসের একটি বাস। রাত 12:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় বাসটি পৌঁছালে ডাকাত দলের কবলে পড়ে। লুট করা হয় যাত্রীদের টাকা, মোবাইল সহ মূল্যবান মালামাল। এমনকি বাসে থাকা নারীর শ্লীলতাহানির অভিযোগও ওঠে। বাসের যাত্রীদের অভিযোগ, প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় মহাসড়ক অনিরাপদ হয়ে উঠেছে। তাই মহাসড়কের ডাকাতি ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে। ছুরি চাকু দিয়ে এগুলা দেখিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে জনগণের কাছ থেকে অ্যাভেলেবেল জনগণের কাছ থেকে এগুলো টাকা পয়সা নিয়ে যাচ্ছে। মনে করেন যে চাকু দিয়ে সব নিয়ে গেছে, কি করব আমি একা, মানে 5-7 জন। পুলিশ গার্ড যদি এই স্ট্যান্ড থেকে ওই স্ট্যান্ড পাহারা থাকে, সেক্ষেত্রে হয়তো ডাকাতি একটু বন্ধ হতে পারে। প্রশাসন যদি ঠিকভাবে করে দেয় তাহলে ডাকাতি হয়তো কমই হবে। এত নিখুঁতভাবে কিভাবে তারা ডাকাতি করে, এটা একটা সঠিক তদন্তের দরকার। পুলিশের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে। তারপরে গাড়ির স্টাফ যারা, তাদেরও সচেতন হতে হবে। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, প্রশাসনের দায়িত্ব অবহেলায় মহাসড়কগুলোতে ডাকাতি বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশি টহল বাড়ানোর দাবি তাদের। আমরা ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর যারা রোডে থাকি, আমরা সমস্ত কিন্তু ডাকাতের সেদিন বলেতেছি, অমুক হইতেছি, তুমুক হইতেছি, অথচ আমাদের পেটে ঠিক মতো ভাত যাচ্ছে না। দোষায় পরে কার? মোটর গাড়ির ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট, হেল্পার, এদের হাত আছে। আসলেও মূলত এগুলো আমাদের কোনো হাত নেই। আমরা তো গাড়িতে থাকি মাত্র 3জন লোক। 3জন লোক আর এই অস্ত্রধারীদের সামনে কিছু করা সম্ভব না আমাদের। মহাসড়কে ডাকাতি বন্ধ করতে গেলে প্রশাসনের নিখুঁত ভূমিকা পালন করতে হবে। পরিবহন শ্রমিক নেতারা বলছেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান ও যানবাহনগুলোতে সিসি ক্যামেরার স্থাপন এবং ড্রাইভার হেল্পারদের বেতন বাড়ানো হলে সড়ক নিরাপদ হবে। সিসি ক্যামেরা থাকলে যেমন যাত্রীর নিরাপত্তা, তেমন ড্রাইভারের নিরাপত্তা, তেমন গাড়ির নিরাপত্তা। এত কোটি টাকার গাড়ি, এত লক্ষ টাকার গাড়ি মাত্র 10-15 হাজার টাকা খরচ করলে আমরা সকলেই নিরাপত্তায় থাকতে পারি। আমাদের ড্রাইভার কন্ট্রাক্টরের মান্থলি করে একটা বেতন সিস্টেম করে দেয়, আমরা জানি কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়। আমার সংসার যদি অভাবমুক্ত হয়, আমি নিজে অভাবমুক্ত থাকবো, তাইলে আমি ব্যাগ ঝামেলার থেকে মুক্ত থাকবো। প্রত্যেকটা জায়গাতে পয়েন্টে পয়েন্টে এই চেক করা হইতো। হ্যাঁ,
তাদেরকে ভিডিওতে ছবি, প্রত্যেকটা যাত্রীর ছবি নেওয়া হতো, সেগুলো এখন মনে হয় স্থবির হয়ে পড়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দিনের বেলায় 2টি ও রাতে পুলিশের 4টি টহল টিম দায়িত্ব পালন করে। মহাসড়কে চুরি ডাকাতির ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাইওয়ে পুলিশের কর্মকর্তা। এটা হচ্ছে আমাদের এসপি স্যারের মাধ্যমে এসপি স্যারের সাথে কথা বলতে পারেন, অথবা আমাদের মিডিয়া এসপি স্যার আছে, স্যারের সাথে কথা বলতে পারেন। স্যাররা তো মিডিয়া উইংটা তো আছেই শুধুমাত্র আপনাদের ব্রিফ দেওয়ার জন্য। আমাদের তো স্টেট নিষেধ করা আছে যে এইভাবে দিতে না করা দেওয়া আছে। জেলা পুলিশ সুপার জানান, সম্প্রতি বাসের ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যেই 3 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার দুপুরে আদালতে পাঠালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুব মুহিতকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও সবুজ ও শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের কারাগারে পাঠানো হয়। এখন টাঙ্গাইল। রাজধানীর সরকারি 7টি কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের পথে আগাচ্ছে সরকার। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করা হয়েছে। সূত্র বলছে, সেই বিশ্ববিদ্যালয়ে স্কুলিং পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম হতে পারে। বিশ্ববিদ্যালয় গঠনের আগ পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালাবে ক্রান্তিকালীন প্রশাসন, যার পরিচালক হবেন একটি কলেজের অধ্যক্ষ। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দাবির মুখে রাজধানীর সরকারি 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাতিল করে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় গঠনের কথা বলা হয়। কিন্তু সে বিশ্ববিদ্যালয়ের কাঠামো কেমন হবে, কাজই বা কতটুকু এগুলো? ইতোমধ্যে 7 কলেজের সমন্বয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের কাছে নাম আহ্বান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সূত্র বলছে, তিতুমিরকে আলাদা করে নয়, 7টি কলেজের সমন্বয়ে হবে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। ফ্যাকাল্টি পদ্ধতি নয়, স্কুল পদ্ধতির কথা ভাবা হচ্ছে, যা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। কলেজগুলো থাকবে আগের নামেই বহাল, যেমন বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজ ক্যাম্পাস, ইডেন ক্যাম্পাস কিংবা তিতুমির ক্যাম্পাস নামে পরিচিতি পাবে। একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠন করা যেহেতু দীর্ঘ সময়ের ব্যাপার, তাই তার আগ পর্যন্ত 7 কলেজের শিক্ষা কার্যক্রম ক্রান্তিকালীন প্রশাসন এর মাধ্যমে পরিচালিত হবে, যার মাধ্যম হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আর নজরদারি সংস্থা ইউজিসি। পরিচালক হবেন কোনো একটি কলেজের অধ্যক্ষ। ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট বলা যেতে পারে। সেখানে একজন মাননীয় সদস্য সার্বিক তত্ত্বাবধানে থাকবেন। কলেজের একজন প্রিন্সিপাল, যিনি সবচেয়ে উপযুক্ত এই 7 কলেজের মধ্যে, তাকে বেছে নেব। হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একেবারেই নাই, সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা তো সম্ভব না। এটা সম্ভব না। তা ভর্তি প্রক্রিয়ার জন্য ভর্তি যে শাখা, তারা আমাদের সাথে কানেক্টেড থাকবে। নতুন করে আর কোনো হেনস্থা নয়, নতুন বিশ্ববিদ্যালয় হোক ভোগান্তিহীন এবং গবেষণা পড়াশোনার পরিপূর্ণ সক্ষমতার, এমনটাই চান কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। 7 কলেজকে একটা কমন জায়গায় রেখে, বিশেষ করে সিস্টেম ডেভেলপ করে, যেটা যেখান থেকে আবেদন করুক অনলাইনে, তার ওই জায়গায় বসেই সে সার্ভিসটা পেয়ে যাবে। সেন্ট্রালি যেখানেই করা হোক, সেখানে যেন প্রতিবার আসতে না হয়। সামষ্টিক মুক্তির জন্য সবচেয়ে যাতে এটি হয় চূড়ান্ত সমাধান, এবং এরপরে যাতে আর কোনো শিক্ষার্থী পড়তে সে রাস্তায় নামতে না হয়, ঠিক ওই মুক্তিটি আমরা চাই। পড়াশোনার মান নিয়ে যে কথা, সেই মান থাকবে এখানে উচ্চ পর্যায়ে। একটা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো প্রয়োজন, সেগুলো আমাদের নতুন বিশ্ববিদ্যালয় হোক, আমরা এটা চাই। তবে বর্তমানে এসব কলেজে যে 1200 শিক্ষা ক্যাডার কর্মরত, তারা একাদশ দ্বাদশে পাঠদান করাবেন। ইডেন কলেজ এবং সরকারি তিতুমির কলেজে আবার উচ্চ মাধ্যমিক চালুর কথা ভাবা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জন্য হতে পারে আলাদা শিক্ষক নিয়োগ, তবে কর্মরত শিক্ষকদের যারা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর বিভিন্ন মানদণ্ডে যোগ্য, তারা চাইলে পড়াবেন নতুন বিশ্ববিদ্যালয়ে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। চট্টগ্রামে খোলা আকাশের নিচে পড়ে আছে শত কোটি টাকার রেলের নিলামযোগ্য যন্ত্রাংশ।
বছরের পর বছর পড়ে থাকা এসব মূল্যবান মালামাল সুরক্ষার কেউ নেই, আর এ সুযোগেই চলছে চুরি ও লুটপাট। অথচ নিয়ম মাফিক নিলাম হলে সরকার প্রতি বছর শত কোটি টাকা রাজস্ব পেতে পারত। কাজী মাহফুজের প্রতিবেদন। ষোলশহর স্টেশন এলাকায় বছরের পর বছর খোলা আকাশের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকার পুরনো বগি, রেলবিট ও স্লিপার। বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। একই চিত্র মাদারবাড়ি এসআরভি স্টেশনেও, যেখানে এক যুগেরও বেশি সময় ধরে পড়ে আছে শত শত রেলের চাকা, ওয়াগন সহ নানা সরঞ্জাম। জেলার পাহাড়তলির বিভিন্ন ডিপো, সিজিপিওআই এলাকাসহ বিভিন্ন রেল স্টেশন ও গোডাউনে অরক্ষিত অবস্থায় আছে মূল্যবান এসব সরঞ্জাম। শুধু চট্টগ্রাম নয়, এ অবস্থা সারা দেশের। রেল পুলিশের ভাষ্য, এত বিশাল পরিমাণ মালামাল পাহারা দেওয়ার মতো জনবল বা সক্ষমতা তাদের নেই। এদিকে স্থানীয়দের অভিযোগ, রেলের অবহেলায় সুযোগ বুঝে চুরি হচ্ছে মালামাল, পাশাপাশি নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। 3 জন ডিউটি করতেছে, 1 জন করে, এটা আসলে পর্যাপ্ত নয়। এখানে অনেক সময় আপনার দুষ্কৃতিকারীরা ভিতরে অবস্থান নেই, আমরা ভিতরে দৌড়ান দিলে তারা মালামাল নিয়ে ওয়ালটপকে বাইরে চলে যায়। রেলের রাজস্ব আয়ের অন্যতম একটি খাত হচ্ছে এসব স্ক্র্যাপ মালামাল বিক্রি, যেখানে বছরে শত কোটি টাকার উপরে রাজস্ব আয় করতে পারে রেলওয়ে। অথচ চুরির কারণে আর অবহেলায় বিপুল পরিমাণ এই রাজস্ব হারাচ্ছে সরকার। প্রতি বছর নিলামের নামমাত্র মূল্যে গড়ে 20 থেকে 25 কোটি টাকার যন্ত্রাংশ বিক্রি করছে রেলওয়ে পূর্বাঞ্চল। গত 5 বছরে বিক্রি হয়েছে শত কোটি টাকার মালামাল। চলতি বছর স্ক্র্যাপ মালামাল বিক্রি থেকে 25 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হলেও 7 মাসে অর্জন মাত্র 3 কোটি টাকা। এক্ষেত্রে যথাযথ সমন্বয় না থাকাকে দায়ী করছেন কর্মকর্তারা। সরঞ্জাম বিভাগের কাজটা আসলে অ্যাডভাইস নোট পাওয়ার পর থেকে শুরু হয়। আমাকে অ্যাডভাইস নোট করা হবে না ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের এই বিষয়ে জানা থাকে না। অ্যাডভাইস নোট হওয়ার পর থেকে আমরা ডিসপোজালটা করি। অ্যাডভাইস নোট হয়েছে কিন্তু আমরা ডিসপোজাল করতে পারিনি, এরকম কোনো কিছু পেন্ডিং নেই। তবে রেল স্টেশনের কাছাকাছি এসব মালামাল থাকলেও কি পরিমাণ মালামাল আছে আর এসব সংরক্ষণই বা হবে কিভাবে তা জানেন না স্টেশন মাস্টাররা। স্লিপার অদল বদল করে, চেঞ্জ করে, পরিবর্তন করার পরে যেগুলো আপনার ব্যবহার অনুপযোগী থাকে ওগুলো নিয়ে আসে, যেগুলো লাগানোর দরকার এগুলো এখান থেকে নতুন করে সংযোজন করে আনে আর কি। তো আনার পরে এরা আমাদেরকে কোনো কিছু অবহিত করে না। 3 জন দিয়ে আপনি একটা ইয়ার্ড 11টা লাইন কখনো রক্ষা করা সম্ভব না। আর আমার সেফটি ফেন্সিং, তারপরে বলেন বিভিন্ন চোর, এই যে আশেপাশে যে বস্তিগুলো আছে, আমরা অনেকবার পদক্ষেপ নিয়েছি উচ্ছেদ করার জন্য। আজ উচ্ছেদ করি, কালকে আবার হয়ে যায়। রেলের এসব স্ক্র্যাপ মালামাল নিলামে বিক্রির সময় সিন্ডিকেটের কারসাজি ও একটি নির্দিষ্ট চক্রের হাতে নিয়ন্ত্রিত হয় বলেও অভিযোগ আছে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। বরগুনার মাছ বাজারে বেড়েছে ইলিশ সহ সব ধরনের নদী ও সমুদ্রের মাছের দাম, তবে চাষের মাছের দাম অপরিবর্তিত আছে। ক্রেতাদের দাবি, রমজানের আগেই বাজার দর নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করার। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ার পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? বাজারে মাছের সরবরাহ ভালোই রয়েছে, যতটুকু থাকার কথা মানে স্বাভাবিকই রয়েছে। এবং শুধু বাজারে নয়, আমরা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, যেটি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, এবং ফকিরহাট মৎস্য উপকেন্দ্র, যেটি তালতলিতে অবস্থিত, সেখানকার খোঁজ খবরও নিয়েছি। আমরা যতদূর জেনেছি যে মাছের সরবরাহ তুলনামূলক গত মাসের থেকে কিছুটা বেড়েছে, তবে দাম বাড়তি রয়েছে বলে আমরা এখানে লক্ষ্য করেছি। এখানে যে মাছ বাজার রয়েছে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে পায়রা, বিষখালী, বলেশ্বর সহ অন্যান্য যে নদী ও খালের মাছ রয়েছে, সেই মাছের উপস্থিতি বেড়েছে। এবং এখানকার যারা জেলে রয়েছে তারা সকাল থেকে এখানে মাছ নিয়ে চলে আসেন। এখানে আজকে আমরা দেখেছি যে ইলিশ মাছের বড় আকৃতির যে ইলিশগুলো রয়েছে, সেই মাছের দাম কিছুটা বেড়েছে। যেমন গত সপ্তাহে ইলিশ মাছের দাম যেগুলো বড় আকৃতি, সেগুলো প্রতি কেজি দাম বিক্রি হতো যে 2000 কিংবা কোনো কোনো ক্ষেত্রে এর থেকে কম দামেও বিক্রি হতো। তবে আজকে এই বাজারে বড় আকৃতি ইলিশ বিক্রি করা হচ্ছে 2200 থেকে 2300 টাকা পর্যন্ত। এবং এখান থেকে 100 মিটার দূরে খুচরা বাজার অবস্থিত, সেখানে কিন্তু এই ইলিশ মাছ মানে বড় আকৃতি ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে 2500 থেকে 2800 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 3000 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তো এই যে দামের পার্থক্য
পার্থক্য 100 মিটার ব্যবধানে কেন হচ্ছে ক্রেতাদের এটি কিন্তু প্রশ্ন। এবং ক্রেতারা বলছেন যে কিছুদিন পরেই রমজানে যাতে মাছের দাম নিয়ন্ত্রণে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয় সে দাবি তারা তুলেছেন। তো মাঝারি আকৃতির ইলিশ এই বাজারে বিক্রি করা হচ্ছে 1500 থেকে 1600 টাকা এবং ছোট আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে 800 থেকে 1000 টাকা। পাথরঘাটা মৎস্য অবতারণ কেন্দ্র খোঁজখবর নিয়েছে, সেখানে বড় আকৃতির ইলিশ এর মন বিক্রি করা হচ্ছে 90 থেকে 1 লক্ষ টাকা এবং মাঝারি আকৃতির ইলিশের মন বিক্রি করা হচ্ছে 70 থেকে 75 হাজার টাকা। ছোট আকৃতির ইলিশের মন বিক্রি করা হচ্ছে 40 থেকে 50 হাজার টাকা। অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি সপ্তাহ ব্যবধানে নদ নদীর মাছ কিংবা সমুদ্রের মাছের ক্ষেত্রে 50 থেকে 100 টাকা পর্যন্ত দাম বেড়েছে। যেমন এই সময়ে আইর, কাউইন, মেদ কিংবা নদীর পাঙ্গাস বেশি পাওয়া যায়, সেই মাছের দাম বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 800 থেকে 1000 টাকা। এবং কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে রুই, কাতলা, গত সপ্তাহে আমরা দেখেছি রুই কাতলা বিক্রি করা হচ্ছে 300 থেকে 350 টাকা, কিন্তু এই সপ্তাহে 50 টাকা বেড়ে রুই কাতলা বিক্রি করা হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। এবং পোয়া মাছের আধিক্যতা আমরা সবসময় বরগুনার মাছ বাজারে লক্ষ্য করি। পোয়া মাছ গত সপ্তাহে আমরা দেখেছি যে 90 টাকা থেকে শুরু করে 350 টাকা কেজি পর্যন্ত উৎসভেদে আকৃতিভেদে এখানে বিক্রি করা হচ্ছে। তবে আজকে বাজারে উৎসভেদে আকৃতিভেদে পোয়া মাছ 200 থেকে 500 টাকা কেজি পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এবং অন্যান্য মাছের কথা যদি বলি, ঢেলা কিংবা মলা মাছ সেগুলো 180 টাকা, সিলভার কাপ বিক্রি করা হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি পর্যন্ত। এবং এখানে যে রিঠা মাছ রয়েছে কিংবা তুলডান্ডি, যেটি তুলার ডাঁটি নামে পরিচিত, সেই মাছ বিক্রি করা হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি দরে। তবে কিছুটা কিন্তু স্বস্তির দেখা মিলছে চাষের মাছের ক্ষেত্রে। যেমন চাষের মাছের ক্ষেত্রে দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে। চাষের তেলাপিয়া কিংবা পাঙাশ বিক্রি করা হচ্ছে 160 থেকে 180 টাকা কেজি দরে। তো এই ছিল বরগুনার মাছ বাজার থেকে মাছের সরবরাহ এবং দাম দরের পরিস্থিতি সবশেষ তথ্য। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে দেশে ঢুকছে বার্মিজ গরু। এতে একদিকে শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের খামারিরা। রিজভির হাতের তথ্য, ছবিতে বিস্তারিত। এভাবেই বান্দরবনের নাইক্ষ্যংছড়ির দুর্গম বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে আসছে শত শত গরু। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা এসব গরু চলে যাচ্ছে বিভিন্ন এলাকায়। অভিযোগ রয়েছে প্রশাসনকে ম্যানেজ করে প্রভাবশালী সিন্ডিকেট মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনে। পরে এসব গরু প্রকাশ্যে হাটে বেচা কেনার পর রসিদের মাধ্যমে বৈধতা দিয়ে পাঠিয়ে দেয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের খামারিরা, রাজস্ব হারাচ্ছে সরকার। মায়ানমার থেকে হাজার হাজার গরু সোমবার এবং বৃহস্পতিবার এখানে আসে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে। এই সীমান্ত বাহিনীর যারা আছে দায়িত্বরত আছে তারা কি করে জানে না। আমি অনেক সময় দেখেছি বিজিবির সামনে দিয়া হাজার হাজার গরু চলে আসে। অরিজিনাতে যারা আপনার ব্যবসা করে এবং অরিজিনাতে যারা হাট যারা নিয়েছে তাদের থেকে তারা রসিদ গ্রহণ করে ওই গরুগুলি বৈধ করে তারা সড়ক পথে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে। এছাড়া গরুর সাথে বিপুল পরিমাণ ইয়াবার চালানো দেশে আসছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় চোরাই পথে নিয়ে আসা এসব গরু জব্দ করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় সিন্ডিকেট সদস্যরা। আমরা ছোটকালে আসতাম, এখান থেকে টাকা নিত না, কিচ্ছু নিত না। এখন এখানে নাইক্ষ্যংছড়ি বাজারে একজন বলছে আমাকে 500 টাকা দাও রামুর থানায়, আর আমি চাঁদা দেবো না, চাঁদা দিয়া আমি গরু নিয়ে যাবো না। রাজনীতিক বলেন, জনপ্রতিনিধি সবাই প্রায় কিন্তু এই ব্যবসার সাথে জড়িয়ে গেছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমার কাছে অফিসিয়ালি কোনো তথ্য এরকম নাই যে এখানে চোরাচালানের গরু উঠে বা এখানে চোরাচালানের গরু ব্যবসা করা হয়। যদি এরকম কোনো অভিযোগ আসে এবং অভিযোগ যদি প্রমাণিত হয় আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। গেল মাসে গরু চোরাচালান করতে গিয়ে সীমান্ত মাইন বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত 12 বাংলাদেশি। এখন বান্দরবান। মানিকগঞ্জের সিংগাইরে বাড়ছে গাজরের আবাদ। এখানকার বেশিরভাগ গ্রামই এখন গাজর গ্রাম নামে পরিচিত। দেশের চাহিদার প্রায় 40% গাজর উৎপাদন হচ্ছে এই অঞ্চলে, যার আনুমানিক বাজার মূল্য রয়েছে 65 কোটি টাকা। আসাদ জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ। মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপে জমি থেকে গাজর তুলতে ব্যস্ত চাষিরা। 1.5 যুগেরও বেশি সময় ধরে গাজর চাষের সাথে যুক্ত জেলার জয়মন্টপ, আজিমপুর, চরআজিমপুর, কিটিংচর সহ কয়েকটি গ্রামের প্রায় 10,000 কৃষক। তবে সময় মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবার কিছুটা কমেছে গাজরের ফলন। এতে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। এবছর গাজরের একটু ফলন কম হয়েছে,
আপনার আবহাওয়া মানে বৃষ্টি হয় না, আবহাওয়া অন্যগুলো না থাকা। 1 বিঘায় প্রায় আপনার 200 মন যদি ভালো হইতো, কিন্তু এখন সেটা কমে 115-20 মন এরকম। এই বছর আপনার বিঘায় 50 মন করে নাই, এদিকে আমরা লস খেয়ে গেছি। গেছেবার পাখিতে 20,000-25,000 লাভ হয়েছে, আর এবার পাখিতে 20,000-25,000 লস। এদিকে গাজর পরিষ্কারে এবার বিশেষ মেশিনের ব্যবহার বাড়লেও সংরক্ষণে নেই উন্নত মানের হিমাগার। এ অবস্থায় উপজেলায় একটি হিমাগার স্থাপনের দাবি চাষি ও ব্যবসায়ীদের। আগে লাতিয়ে দুইতো, এবার আনছি প্রথম 20 মিনিট 30 মিনিট লাগে, তাই ধোয়া ভালো হয়। তাই ভালো মানের যদি কোনো কোলেস্টার থাকতো আমাকে মানিকগঞ্জের ভিতরে, তাইলে আমরা 2 মাস ছুঁয়ে আমরা হয়তো উন্নত মানের বিক্রি করে পারতাম। অল্প সময়ে ফসল উঠায় গাজর চাষে লাভ বেশি, সে কারণে আগ্রহী হচ্ছেন চাষিরা। এবছর উপজেলায় প্রায় 42,000 টন গাজর উৎপাদন হবে বলে জানান কৃষি কর্মকর্তা। তো এবছর যে আমাদের গাজরটা হয়েছে, আমরা যে হিসাব করেছি 15 টাকা দরে যদি আমরা হিসাব করি, তাহলে প্রায় 65 কোটি টাকার মতো গাজর সিঙ্গারের থেকে বিক্রি হবে। চলতি মৌসুমে উপজেলায় 960 হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 10 হেক্টর বেশি। সরকারের সহযোগিতা পেলে এই অঞ্চলের গাজর বিদেশে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। শেরপুরে চলতি বছর বাম্পার ফলন হয়েছে সরিষার। জেলা কৃষি বিভাগ বলছে আশা করা যায় এবছর জেলায় 29,550 টন সরিষা উৎপাদন হবে, যার বাজার দর অন্তত 184 কোটি টাকা। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। শেরপুরে ইতিমধ্যে সরিষা কাটা ও মারার কাজ শুরু হয়েছে। চলতি বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 18,761 হেক্টর জমিতে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা থেকেও 307 হেক্টর বেশি জমিতে আবাদ করা হয় সরিষা। সরিষা চাষিরা জানান, জাতভেদে সরিষা চাষে বিঘা প্রতি খরচ মাত্র 5 থেকে 7,000 টাকা। খরচ বাদে প্রতি বিঘায় লাভ হয় 10 থেকে 12,000 টাকা। সরিষা চাষের পাশাপাশি মধু আহরণে মৌবক্স স্থাপন করেছিল ভ্রাম্যমাণ মৌচাষিরা, যেখান থেকে প্রায় 11,000 কেজি মধু আহরিত হয়, যার বাজার মূল্য অন্তত 50 লাখ টাকা। সরিষা বেচলে প্রতি মন 3 থেকে 4,000 টাকা হবো, 1-1.5 লাখ টাকার মতো আমি লাভবান হব। সরিষা উঠাই আমরা আবার এখন বুড়ো ধান লাগাবো, এতে আমাদের 3টা ফসল এই জমিতে করা হইতেছে। বিনা চাষে আমি 2 বিঘা জমিন সরিষা করেছি। শেরপুরে বারবার ধানের আবাদের কারণে জমির উর্বরতা কমে, এই জন্য জমির উর্বরতা বাড়াতে কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করা হয়। আবহাওয়া অনুকূলে থাকা এবার কৃষক অনেক বেশি সরিষার আবাদ করেছে, ফলন বাম্পার ফলন হচ্ছে এবং বাজার মূল্য অনেক বেশি। বিনা চাষে সরিষার প্রতি কৃষকের আগ্রহ দিন দিন বাড়ছে। গত বছরের তুলনায় শেরপুর জেলায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। এবছর টোটাল সরিষার আবাদ হয়েছে 19,068 হেক্টর জমিতে। এবছর কৃষি বিভাগ থেকে কৃষি প্রণোদনা এবং কৃষি পুনর্বাসনের আওতায় শেরপুর জেলার প্রত্যেকটি উপজেলায় কৃষকদেরকে বিনামূল্যে সরিষার বীজ এবং সার বিতরণ করা হয়েছে। চলতি বছর শেরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার প্রায় 50,000 কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার এবং সরিষা বীজ প্রদান করা হয়েছে। জেলা কৃষি বিভাগ বলছে, এই বছর যে পরিমাণ সরিষা উৎপাদন হবে তা জেলার শতকরা 70% তেলের চাহিদা পূরণ করবে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। এবারে দেশের বাইরের খবর। হামাসের পক্ষ থেকে পরবর্তী ধাপে জিম্মিদের মুক্তির নিশ্চয়তা না দেওয়া হলে শর্ত অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের রেহাই করবে না ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরও জানায়, জিম্মিদের মুক্তি দেওয়ার সময় যে হামাস যে অবমাননাকর অনুষ্ঠান আয়োজন করে সেটিও বন্ধ করতে হবে। আল জাজিরার তথ্য বলছে, শনিবার প্রতিরক্ষা বিভাগের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠকের পর ক্যাবিনেট সদস্যদের সাথেও আলোচনায় বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর এমন সিদ্ধান্তে যে কোনো সময়ে ভেস্তে যেতে পারে চলমান যুদ্ধবিরতির চুক্তি। এদিকে ইসরায়েলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শুরু থেকেই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন, তবে এবার তারা সহ্যের সব সীমা অতিক্রম করেছে। এর আগে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী শনিবার 6 জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে 602 ফিলিস্তিনি বন্দীকে রেহাই করার কথা ছিল ইসরায়েলের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 4 বছরে পা রাখতে বাকি মাত্র কয়েক ঘন্টা। ক্ষমতায় গেলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধের দম্ভ করলেও আলোর পথ দেখতে পারেনি মার্কিন
প্রেসিডেন্ট, বরং যুদ্ধবন্ধে মস্কোর সঙ্গে ওয়াশিংটন এক আলোচনা করে ইউক্রেন ও ইউরোপের মিত্রদের উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ডগুলো পুতিনের অসৎ উদ্দেশ্য হাসিলের পথকে সহজ করে তুলছে। তৌহিদুর রহমানের প্রতিবেদন। I will end that war in one day. It'll take 24 hours. I know Zelensky well. I know Putin well. রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মাত্র 24 ঘন্টা সময় লাগবে বললেও মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার 1 মাস পেরিয়েছে। যুদ্ধ না থামায় 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু করা রুশ অভিযান গড়াচ্ছে 4র্থ বছরে। ইউক্রেন ও ইউরোপকে বাদ দিয়ে সৌদি আরবে মস্কোর সাথে ওয়াশিংটনের আলোচনাও সবাইকে হতবাক করেছে। ট্রাম্প আসলে কোন দিকে দাবার গুটি চালছেন তা বোঝা মুশকিল। এই যখন অবস্থা, তখন ট্রাম্প ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদের মালিক হতে মরিয়া হয়ে ওঠার বিষয়টিও উদ্বেগ বাড়িয়েছে ইউরোপীয় মিত্রদের। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তবে কি ইউক্রেনের খনিজ সম্পদে লুকিয়ে আছে যুদ্ধ বন্ধ হওয়া না হওয়ার আসল রহস্য? ট্রাম্প সেটি হাসিল করতে পারলেই কি 24 ঘন্টার মধ্যে বন্ধ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? এমন শঙ্কায় ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি এবং ইউরোপের স্বার্থের বিষয়েও যুক্তরাষ্ট্রের গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। Agreement needs to be very clear on a sustainable sovereignty and freedom of policy choice for Ukraine going forward and credible security guarantees. Now, how those credible security guarantees are measured or enforced. অনেক বিশ্লেষক এও মনে করছেন যে রুশ প্রেসিডেন্ট আসলে যুদ্ধবিরতির আলোচনাকে একটি ফাঁদ হিসেবে ব্যবহার করছেন, যার মাধ্যমে ইউক্রেনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা গুরুত্বপূর্ণ কিছু অংশ নিজ দেশের সঙ্গে সংযুক্ত করার পথে এগুতে চান তিনি। আর আলোচনার টেবিলে ইউরোপকে বাদ দেওয়া সহ ট্রাম্পের নানা বিতর্কিত পদক্ষেপ পুতিনের সেই পথকে সহজ করে তুলছে বলেও মনে করা হচ্ছে। এদিকে যুদ্ধের কারণে পদত্যাগ করা এক রুশ কূটনীতিক ধারণা করছেন, ভবিষ্যতে ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় পুতিনের প্রতিনিধিরা খুব শক্ত অবস্থানে থাকবেন। স্বার্থ হাসিলের জন্য রুশ আলোচকরা যুক্তরাষ্ট্রের আলোচকদের তোষামোদও করতে পারেন, আবার পরক্ষণেই হুমকি কিংবা ব্ল্যাকমেলও করতে পারেন তারা। They just deliver what Vladimir Putin thinks and what he wants. All their role is to find more suitable words for this. So sometimes they could think that it's better to appease somehow Americans, to flatter them. Then the next day they would think that maybe now it's a time to threaten them, to blackmail, to be rude, to be very, very, uncompromising. এদিকে সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউরোপে জব্দ হওয়া $300 বিলিয়ন রুশ সম্পদ ইউক্রেন পুনর্গঠনের কাজে খরচ করতে রাজি হতে পারে রাশিয়া। রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের 1/5 এলাকার জন্যও মস্কো এই অর্থ ব্যয়ের শর্ত দিতে পারে বলেও মনে করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ওলাফ শলৎস জার্মানিকে ইউরোপের আরও শক্ত অবস্থানে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রক্ষণশীল দলের প্রার্থী ফ্রেডরিক মার্জ। বামপন্থীদের ভরসা তরুণ ভোটার, তবে ভোটারদের কাছে গুরুত্ব পাচ্ছে দেশটির অভিবাসন ও অর্থনৈতিক নীতি। বিস্তারিত তানভীর জনের প্রতিবেদনে। ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে বাজেট নীতি ও দুর্বল অর্থনৈতিক নীতি নিয়ে বিরোধের জেরে ভেস্তে যায় জোট সরকার। অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডারকে বরখাস্ত করেন চ্যান্সেলর ওলাফ শোলস। পরে অনাস্থা ভোটে জোট সরকার পতনের 3.5 মাসের মাথায় অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। জার্মানির নির্বাচনের দিকে তাকিয়ে গোটা ইউরোপ। দেশটিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা দুটি মধ্যপন্থী জোট, ক্ষমতাসীন এসপিডি এবং রক্ষণশীল জোট, সম্প্রতি সমর্থন হারিয়েছে ব্যাপক হারে। অন্যদিকে গ্রিনস এবং অতি ডানপন্থী এএফডির মতো ছোট দলগুলোর সমর্থন বেড়েছে বহুগুণ। ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জার্মানির অভিবাসন নীতি। শরণার্থী সংকট মোকাবেলার জন্য সম্ভাব্য উত্তরসূরি বেছে নিতে মরিয়া জার্মানরা। দেশটিতে বেশ কয়েকটি হামলা ও সংঘাতে অভিবাসীদের জড়িত থাকার ঘটনা বিষয়টিকে উস্কে দিয়েছে। Also die AfD, die geht halt sehr krass auf die Wünsche der Leute ein, was so Rechtsradikalismus angeht. Dass man das gar nicht mehr bewältigen kann. Die werden nicht mehr integriert, es sind einfach zu viele. Man kann sich nicht genug um die Leute kümmern.
ভোটের ফলাফলে এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কট্টর জাতীয়তাবাদী দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফটি, যাদের মূল এজেন্ডা অভিবাসন বিরোধী নীতি। দলটির নেতা অ্যালিস উইডেল তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় সরব। এছাড়া সংখ্যাগরিষ্ঠতা পেলে জার্মানির নানা নীতিতেও প্রাধান্য দেখা যাবে তাদের। তবে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। তার মতে জার্মানির গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকেই ভোট দেবে। Und ich bin ganz sicher, am Ende werden ganz viele sich entscheiden, dass sie ihr Kreuz und ihre Kreuze bei der SPD machen. Für die Wahlkreise die Erststimme und für die SPD insgesamt die Zweitstimme, damit wir stark genug sind und auch damit die Regierung unter meiner Führung fortgesetzt werden kann. এদিকে ইউরোপে জার্মানিকে আরও শক্ত অবস্থানে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে রক্ষণশীল দল খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। সমর্থকরা বলছেন তাদের নেতা ফ্রেডরিক মার্জের হাত ধরে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব দেবে জার্মানি। Merz versteht, was will, was macht und was wird in der Zukunft gemacht. Also das ist nicht einfach populistische. সঙ্গত কারণেই ভোটাররা জার্মান অর্থনীতি নিয়ে গভীরভাবে উদ্বেগের মধ্যে আছে। টানা 2 বছর ধরে দেশটিতে অর্থনৈতিক মন্দা চলছে। 2025 সালে এসেও অর্থনীতির আকার 2019 সালের মতোই রয়ে গেছে। উচ্চ কর ও কম সরকারি ব্যয়ে ধুঁকছে রাজস্ব নীতি। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না জার্মানির মুদ্রাস্ফীতি। তানভীর জানি, এখন বিশ্ব। এখন সকাল শেষ করব, তার আগে শিরোনামগুলো আরেকবার। খুঁড়িয়ে চলছে অর্থঋণ আদালত, 3 বিচারকের কাঁধে 70,000 মামলার স্তূপ, আইন পরিবর্তনের তাগিদ। একজন জাজ সাহেবের পক্ষে কিভাবে 15,000 মামলা এটা সামল দেওয়া সম্ভব? নজরদারির অভাবে মহাসড়কে বেড়েছে ডাকাতি, দুর্ঘটনা, যদিও টহল কার্যক্রম দ্বিগুণের দাবি হাইওয়ে পুলিশের। সাত কলেজ নিয়ে হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়, ফ্যাকাল্টি নয় ক্যাম্পাস ভিত্তিক স্কুলিং চালুর চিন্তা। কলেজের একজন প্রিন্সিপাল যিনি সবচেয়ে উপযুক্ত এই 7 কলেজের মধ্যে তাকে বেছে নেব। রেলের 100 কোটি টাকার নিলামযোগ্য যন্ত্রাংশ খোলা আকাশের নিচে, তদারকির অভাবে লুটপাটের অভিযোগ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।